আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। এটা গত মাসে শেষ হয়ে গেছিল, তা আমরা বললাম যে না, এটা সারা বছর ধরে চলো। তারা যে ধরে সব যে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তা না, হাডুডুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে, সব খেলাতে প্রতিযোগিতা হোক, আবৃত্তি প্রতিযোগিতা হোক, লেখা প্রতিযোগিতা হোক। মানে ছেলে মেয়েরা যেটা মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি, এটা বসে থাকলে ঘরে বসে আছি, কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে, মন খারাপ হয়ে যাবে, ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি। এবং এতে আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করা, সেই যেটা আমরা এখানে করলাম, ওখানে তারা খুব ভালো লাগছে যে আমরা তো আন্দাজে নিয়ে এসেছি তাদেরকে, তো জিজ্ঞাসা করি না আনবো কেন না। এখানে যে গ্রহণযোগ্যতা, সবাই খুব আগ্রহ সহকারে তাদের নেতৃস্থানীয়, বিশেষ করে মহিলা নেত্রী, এখানে তো খুব ইম্পর্টেন্ট মহিলা নেত্রী আছে, তারা খুবই উৎসাহ নিল, আগ্রহ করে, সেটা আমরা করলাম। তো সার্বিকভাবে আমি বলবো যে এটা খুব চমৎকারভাবে গেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। আমরা বেশি সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয় ছিল সময়টা দেওয়া। তাদের কাছে এসছে, এটা আমরা আমাদের যে কোনো সময় করতে পারি, কিন্তু এটা সময়টা মিস হয়ে গেলে আমরা আর করতে পারবো না। তবে সর্বপর্যায়ে এটা কি কি পর্যায়ে হয়েছে, আপনাদের খবরগুলো পত্রপত্রিকায় আসছে কিনা এখানকার যায়নি, কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় পাবেন। ওখান থেকে যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন আমাদের প্রেস উইং যারা আছে, তাদের খবর পাঠাচ্ছে, কাজে ওখান থেকে আপনারা খবর পাবেন। আজকে যেটা করবো, আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনা। কয়েকজনের নির্ধারিত আছে, একটু বলবেন, বলুক আমাদের রাষ্ট্রদূত নজরুল, বলুন। উত্তরের জন্য আমাদের পুরো 4,25,000 বাংলাদেশের পুরো কমিউনিটি অনেকদিন ধরে অপেক্ষা করছিল। তো তারা আজকে তাদের এই স্বপ্নটা সফল হয়েছে। তারপরেও স্যার, তারা আপনার কাছ থেকে শুনতে চায় দিক নির্দেশনা। তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কিন্তু প্রবাসে থেকে দেশের জন্য পরিবার, আমাদের যে আজকে যারা আছেন সোসাইটির বিভিন্ন স্টার্টার থেকে এসেছেন, তারা ব্যবসায়ী, তো সেই জন্য আমরা হয়তো এই করবো। আমাদের মেয়েরা থাকলে ভালো হতো, যদি ওরা অলিম্পিক নিয়ে ব্যস্ত আছে, ওদেরকে ঘোরাচ্ছে সব দেখা। বল স্যার, আর একটা কথা না বললেই না স্যার, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, আমাদের এই কমিউনিটি মতবিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করবো, মতবিরোধ। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি। তো কিন্তু তারা দল মতের ঊর্ধ্বে থেকে, কিন্তু তারা এখানে একটা চমৎকার সৌহার্দ্যের সম্পর্ক, দল তো আছেই স্যার, স্থাপন করেছেন, কার্টিসি সবাই মেনটেন করেন। তো এটা লিমিট করে দিয়েছে। আমি স্যারকে, আমি হাবিবুর রহমান, 42 বছর আমি আমিরি দেওয়ান, আমাদের শেখ। ইনকাম ট্যাক্স বাংলাদেশে আমরা ফর যারা এক্সপার্ট, আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা, শক্ত করা, এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। যে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারা শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদেরকে। খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা, টাকা শোধ করতে পারতেছিলাম না, $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করা সম্ভব হচ্ছে আপনাদের সহায়তার জন্য আর কি। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, তো ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত,
IMF তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা ফয়জল, শক্তি ফয়জল, বাড়ছে। একটু মনে করে যে কাতারের কত পাওনা ছিল, আচ্ছা, যে আজকে যে কাতারে- গলা ফুট আচ্ছা, কাতারে এই যে বুক যেটা শব্দ করে বললাম এখানে যে আসতে পেরেছে, তাদের প্রতিটি পাই আমরা পয়সা শোধ এই করে যে দেওয়া। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো 255 মিলিয়ন ডলার এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু স্যার যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করে দিচ্ছি। এখন আর 1 টাকাও ইয়ে নাই। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে বলছে, ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না, এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু জোরে হাততালি দেন। এবং কাতার এয়ারওয়েজেরও এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই। এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। এরপর আলী সাহেব প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন। আমি 36 বছর যাবৎ কাতারে আছি। 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকুইক গ্রুপ, পিকুইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, যাতে আমরা আমাদের মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। আর ইমিগ্রেশন কিন্তু আপনাদের আলাদা লাইন আছে এবং আমি দেখেছি মোটামুটি, কিন্তু আমি কয়েকদিন আগেও তো সাধারণ মানুষ ছিলাম, আমি কিন্তু ভিআইপি ব্যবহার করতাম না, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম, 500 বেশি লাগতো পার, মানে ওই ইয়াটা পার হতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে, এক্সপেক্টেড ফরেন মিনিস্ট্রিতে বলবেন। আমরা কিন্তু সংবেদনশীল আছি এখন, স্যার যেটা বলেছেন যে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারবো। থেকে মাল আনি, বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। সেক্ষেত্রে আমরা কাজ করতে শুরু করছি এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ওনাকে দায়িত্ব দেওয়া। তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম, যেটা একটা পরিবহনের এটা খরচ, এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তারপরে হচ্ছে যে ওই যে ওদের সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জেস আছে, বিমানের বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি। তারপরে বিমানের রানওয়ের একটা আছে, যে জন্য এটা পুরো লোডে করতে পারে না, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার, আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আসতো, সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে। তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলোকে আরো উপযোগী করব এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে, সেই জন্য আমরা সেটা অনেক বাড়ানো হবে। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে এখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম,
সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায়, আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি, এটা জোরে সোরে কাজ হবে। সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি, যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে না। তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দান করুক। যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মতো যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষ, এই বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গা যদি ফিরে আনতে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, সাহায্য দরকার আমরা জি স্যার, জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়াতে আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখিরাতেও পাবেন। আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই, কারণ আপনি যদি এইটা করে নিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি রাকিব মোহাম্মদ মিলকান, একজন সোশ্যাল ওয়ার্কার। আমাদের সামাজিক প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম friendsunity.com, যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি, এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHME স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের ধন্যবাদ। এমনি একটা খবর জানার জন্য, এরকম হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রী কত হবে কাতারে? দোহাতে বলেন, দোহাতে কত হবে? যে আমি ইসরাত আরা ইউনুস বলছি। আমি কাতারে আছি 2008 থেকে। আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম। আমি একটা ছোট্ট, যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমোরি, আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই। কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা। অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনরের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের ANZ গ্রিনলেস ব্যাংক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল। অ্যান্ড আমি সেই ইসরাত আরা ইউনুস, যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন। তো আমি কাতারে 2008-এ আসার পরে আমি HSBC ব্যাংক মিডল ইস্টে আমি কাজ করেছি। বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম। বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে যাই। তো তারপরে আমি 5 বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার QFC এর আন্ডারে। অ্যান্ড আমরা গত 9 বছর থেকে কাতারে কাজ করছি। বাট আমি যেটা সবসময় অনুভব করি যে কাতারে আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে, এবং এটার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে আমার কাছে আরও একটা কারণ খুব মনে হয় যে আমরা যখন কোনো কারণে বাংলাদেশ এমবেসিতে আসি, পার্টিকুলারলি আমাদেরকে সবচেয়ে বড় সমস্যা। আমি জানি যে এরপরও ম্যানেজমেন্টের প্রশ্ন তো অবশ্যই আছে, কিন্তু যেমন আমি কিছু বিষয়ে যখন ফাইন্যান্স অ্যাডভাইজারকে বললাম একেবারে শুরুর দিকে অক্টোবর মাসে, উনি বললেন যে 1 টাকাও দিতে পারবো এই ফাইন্যান্সিয়াল। আমি তার কাছে কিছু কিছু প্রতিশ্রুতি হালকাভাবে আদায় করেছি যে আগামী জুলাই মাস থেকে উনি কিছু কিছু টাকা দেবেন আমাকে। এই জিনিসগুলো আমার নজরে আছে। যেমন আমরা খুব সম্প্রতি যেটা করেছি, ওমানে আমাদের বিল্ডিং যেটা আছে এই আকারের আরেকটা বিল্ডিং দিচ্ছি আমরা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল ওখানে 8 লক্ষ মানুষ আছে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একেবারেই অপ্রতুল।
মানে তারা এই প্রচন্ড গরমের মধ্যে রাস্তা থেকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, এটা যদি করতে না হয় এই জন্য আমরা এটা করতেছি। আশা করি আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা এটা করতে পারবো ওখানকার জন্য। একইভাবে আমরা আসলে মধ্যপ্রাচ্যের এমনিতে স্যার একটা সিদ্ধান্ত সেক্রেটারি সাহেবের সাথে মিলে আমরা নিয়েছি সেটা, এবং সেই সাথে হোম মিনিস্ট্রিও, কারণ তাদেরও কিছু বিষয় আছে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি বিষয়ে আমরা রিসোর্স বাড়ানোর চেষ্টা করবো, কারণ এখানে অনেক মানুষ এবং তা আমাদের রেমিটেন্সের একটা বড় অংশ এখান থেকে তারা প্রত্যেকটা সফর করছে আমাদের মিশনগুলো সীমাবদ্ধতার কারণে। একটা বিষয় যেটা আমাদেরকে আমি অন্যান্য অথরিটিকে বলেছি যে আমাদের গত 10 বছরের দিকে যদি আমরা তাকাই, আমাদের মানুষের সংখ্যা অনেক অনেক বেড়েছে, অথচ সে তুলনায় কিন্তু সার্ভিস প্রোভাইড করার মতো যে জনশক্তি আমরা সেটা বাড়াতে পারিনি। কাজে এটা এখন একটা মোটামুটি আমরা এগ্রি করেছি, শেষ পর্যায়ে আমরা স্যারের কাছে যাবো, কিন্তু তার আগে আমরা ফাইন্যান্স মিনিস্টারকে, ফাইন্যান্স অ্যাডভাইজারকে কনভিন্স করার আশা করি আমরা সফল হবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মুরাদ। আমি বাংলাদেশ থেকে আপনার 2018 সালে এসেছি। এখানে আমার একটা It's a governmental hospital here in Qatar. I just wanted to say that we have a very less number of doctors coming from Bangladesh here, maybe because of the requirements, but nevertheless, they do accept the post-graduation degrees of Bangladesh. If we could, encourage the doctors, I think we could bring in more doctors, and I think our doctors are, their standard is very good, so yeah. আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মুরাদ। আমি বাংলাদেশ থেকে আপনার 2018 সালে এসেছি। এখানে আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল WW এক্সপার্টস। বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা, যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে। এখনো প্রায় 80% কাজ। পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর, আমাকে যদি সুযোগ দেন স্যার। থ্যাংক ইউ। আপনার কথাগুলো শুনতে চাচ্ছিলাম, কারণ আমরা লাইন করতে চাচ্ছি। জি স্যার। এটাই সেই জগৎ। আমরা অলরেডি অ্যানাউন্স করেছি। আমরা প্রস্তুতিটা আপনাকে বলি, প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স্ক জাতীয় হবে, এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেবো, সাহায্য করবো কিয়স্কগুলো তৈরি করার জন্য, এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়স্কে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে। এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র। আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য, ভিসা তো পাসপোর্টের জন্য, কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে আপনার সঙ্গে। সরকারের চেহারা দেখার দরকার নেই, সরকার হলো পলিসি করবে, ইত্যাদি করবে। সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র। সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে, ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেওয়া। একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার হয়েছে, সেটা প্রশংসা করলাম না? এটা একটা অংশ মাত্র। আপনাদের আরেকটা বিরাট কন্ট্রিবিউশন হলো বুদ্ধি এবং অভিজ্ঞতা। এটা আপনাদের কাছে আছে। এটা আমাদের, এটা রেমিটেন্স যেমন একটা সিস্টেম আছে, এসে যায়, আপনি টাকা দেন, আমরা টাকা পাই, ইত্যাদি ইত্যাদি। এটাতে কোনো সিস্টেম নেই। বুদ্ধি নিয়ে বসে আছে, প্রাণ জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না, রাস্তাটা নাই। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন, প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে, কে কি করছে, সব কথা আপনি এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের উপরে, ফিল আপ করে আপনাদের উপরে। আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো। খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন। এটা এই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই, যোগাযোগ সঙ্গে হবে। এই যে বললাম, এটা তো আমরা করতেছি। এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যায়, আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে লিখলে, আমরা যারা এগুলো ডিজাইন করি তাদের বলে এটাও খেয়াল করো ওরা কি বলতেছে, এই জিনিসটা করা। কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তড়িৎ গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি, যেহেতু আমরা বৃহত্তর জগতে কাজ করি, আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যেই খেলা যা কিছু করছে। কিন্তু আপনাদের সরলটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে, এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে, মানুষ কপি করতে পারে, যে ওরা করেছে বাংলাদেশে করেছে, এটাই সবচেয়ে ভালো হয়েছে। বলেন এখানের ই গভর্নমেন্ট যেটা আছে, এখানে গভর্নমেন্ট সার্ভিসের
প্রত্যেকটা বিষয়, যেমন ধরেন ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি, মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায়, যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন। হ্যাঁ, আমি ডিক্লেয়ার করা একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, পাশাপাশি কাতারের প্রবাসী লাইসেন্স পেতে কষ্ট হয়, আমি হাসপাতালের লাইসেন্স পাচ্ছি না, সেটা আমাদেরকে বলবেন। জি, উদ্যোগ আপনাদের জমি আছে, আপনার ডাক্তার আছে, আপনারা আপনাদের তো করবেন, এটা আমার কাছে কি চাই না। আমরা চাচ্ছিলাম স্যার, আপনি যদি একটা জমিন যদি বরাদ্দ দেন, তাহলে আমরা সকল প্রবাসীরা মিলে জমির জন্য আটকে থাকবেন, এটা কথা হলো করার জন্য আমরা সকল প্রবাসীরা ওই জমি তো আপনারা কিনে ফেলেন। এই সরকারের আসলে তো অনেক হাত দেখতে পাচ্ছি, আসলে তো ওই সময় নেই। বসো 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 বসো, ছবি তুলবো, এখানে বসবো, আপনারা এখান থেকে ছবি হবে, এগুলো তৈরি হোক। বাংলাদেশের ছবি এখানে চলে আসো, আমরা ওখানে বসবো, বসলে ছবি তুলে হবে। বল। বাংলার ইতিহাসে গত 90 বছরের মধ্যে আপনি একমাত্র গ্লোবাল সেলিব্রিটি, পৃথিবীর সবথেকে সম্মানজনক অ্যাওয়ার্ড নোবেল বলেন না, এগুলো সবাই জানে। আমেরিকা